দ্য সাপির-ওরফ হাইপোথেসিস, এই দ্য সাপির-ওরফ হাইপোথেসিসটা হচ্ছে সোশিও ল্যাঙ্গুইস্টিকের একটা অংশ। বেসিকলি সোশিও ল্যাঙ্গুইস্টিকটা আমাদের প্রোভাইড করে যে সোসাইটি এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সম্পর্ক সেটাই দেখায় হচ্ছে আমাদের সোশিও ল্যাঙ্গুইস্টিক। আর দ্য সাপির-ওরফ হাইপোথেসিসে আমরা দেখব মানুষের থট বা মানুষের চিন্তা চেতনার সাথে মানুষের ভাষার যে রিলেশন সেটাই বর্ণনা করে হচ্ছে দ্য সাপির-ওরফ হাইপোথেসিস। তো দ্য সাপির-ওরফ হাইপোথেসিস এটা হচ্ছে দুটা আলাদা আলাদা হাইপোথেসিস, যেটা সবার প্রথমে 1929 সালে এডওয়ার্ড সাপির নামে একজন ভাষাবিজ্ঞানী প্রদান করে এবং পরবর্তীকালে 1956 সালে তারই স্টুডেন্ট এবং কলিগ 1956 সালে তার নিজস্ব একটা তত্ত্ব বা হাইপোথেসিস প্রদান করে। তো এই দুটা হাইপোথেসিসকে একসাথে দ্য সাপির-ওরফ হাইপোথেসিস বলে। দ্য সাপির-ওরফ হাইপোথেসিসের প্রথমে কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। The Sapir-Whorf hypothesis is the theory to understand relationship between language and thought. Sapir-Whorf hypothesisটা হচ্ছে একটা থিওরি যেটা সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে সাহায্য করে দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। সাপির-ওরফ হাইপোথেসিসটা বুঝতে সাহায্য করে আমাদের থটের সাথে ল্যাঙ্গুয়েজ বা ভাষার যে সম্পর্ক সেটা বুঝতে সাহায্য করে সাপির-ওরফ হাইপোথেসিস। The Sapir-Whorf hypothesis focuses on fundamental nature of language and its connection to thoughts. এই সাপির-ওরফ হাইপোথেসিসটা কি করে ফোকাস করে কোথায়? দ্য ফান্ডামেন্টাল নেচার অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষার যে মৌলিক উপাদান রয়েছে তার সাথে কানেকশন টু থটস, তার সাথে যে থট বা চিন্তার যে কানেকশন সেটা বুঝতে সাহায্য করে কি বা সেটাতে ফোকাস করে কি সাপির-ওরফ হাইপোথেসিস। The Sapir-Whorf hypothesis states that there are certain thoughts of an individual in one language that cannot be understood by those who live in another language. এখানে বলছে যে সাপির-ওরফ হাইপোথেসিসটা কি বলে, যে একটা ভাষায় একজন ব্যক্তি কিছু যা চিন্তা ভাবনা করে থাকে তা অন্য ভাষাভাষী মানুষের কাছে সহজেই বোধগম্য হবে না। মানে একটা স্পিকার তার নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে সহজে যা বোঝাইতে চাবে হয়তোবা অন্য দেশের সেই ভাষা বা শব্দ ভাণ্ডারে সেটা নাও থাকতে পারে, যার কারণে দেখা যাচ্ছে যে ওরা ওই শব্দটা ঠিক একবারে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বুঝতে নাও পারে। তো এই সাপির-ওরফ হাইপোথেসিসে প্রথমেই যেটা বললাম যে এডওয়ার্ড সাপির তার হাইপোথেসিস দেয় 1929 সালে। তো এডওয়ার্ড সাপিরের সেই হাইপোথেসিসটা সম্পর্কে একটু জেনে নিই যে সে কী বলছে। তো এডওয়ার্ড সাপির প্রথমে বলছে দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু সাম এক্সটেন্ট ডিটারমাইন্স দ্য ওয়ে ইন হুইচ উই ভিউ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। তো এই সাপির ভদ্রলোক বলছে দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ, আমরা যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বা যেই ভাষায় কথা বলি, টু সাম এক্সটেন্ট ডিটারমাইন্স দ্য ওয়ে, এটা ডিটারমাইন করে দেয় বা নির্দিষ্ট করে দেয়। কি নির্দিষ্ট করে দেয়? দ্য ওয়ে ইন হুইচ উই ভিউ, এটা নির্দিষ্ট করে দেয় আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, এবং আমাদের চারপাশের প্রকৃতি বা চারপাশের পৃথিবী নিয়ে যেরকম চিন্তাভাবনা করি, যাই চিন্তাভাবনা করি না কেন সেটা নির্দিষ্ট করে দেয় বা সেটার একটা গণ্ডি দিয়ে দেয় আমাদেরকে এই আমাদের ল্যাঙ্গুয়েজ। মোট কথা হচ্ছে এডওয়ার্ড সাপির বলতে চাইছে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটা আমাদের সীমাবদ্ধ করে দেয় আমাদের চিন্তা চেতনাকে। তো এডওয়ার্ড সাপিরের এই তত্ত্বের উপর ভিত্তি করে তিনি নিজস্ব কিছু যুক্তি দেখিয়েছেন। যেমন তিনি বলছে দ্য স্কিমো থিঙ্কস মোর ইন্টেলিজেন্টলি অ্যাবাউট স্নো বিকজ দেয়ার ল্যাঙ্গুয়েজ কন্টেন্টস মোর সফিস্টিকেটেড অ্যান্ড সাবটেল ওয়ার্ডস ডিস্টিংগুইশিং ভেরিয়াস ফর্ম অফ ইট। এখন স্কিমো নামে একটা জাতি আছে, যেই জাতিদের ভাষায় স্নো আছে না, যেটাকে আমরা বরফ বলি, তো এই বরফকে বোঝাইতে ভিন্ন রকমের বরফকে বোঝাইতে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ওয়ার্ড আছে ওদের। যেমন ওরা যে সদ্য যেই বরফগুলো পড়ছে সেটা বোঝাইতে একটা ওয়ার্ড ইউজ করে, তারপরে একদমই ধবধবে সাদা বরফকে বোঝাইতে একটা ওয়ার্ড ব্যবহার করে, আবার অর্ধগলিত বরফকে বোঝাইতে বা স্নোকে বোঝাইতে একটা ওয়ার্ড ব্যবহার করে। এই যে ওরা এক এক রকম স্নোকে বোঝাইতে এক এক রকম ওয়ার্ড ব্যবহার করতেছে, এতে কি হয়, এই যে স্কিমোদের বরফের প্রতি বা স্নোয়ের প্রতি যে চিন্তা বা ওদের যে দৃষ্টিভঙ্গি সেটা আরও ক্লিয়ার, সেটা আরও স্পেসিফিক হয়ে যায়
ওদের এই ওয়ার্ডের মাধ্যমে, যেটা দেখা যায় যে ওই ওয়ার্ডগুলা একটা ইংলিশ পিপলের কাছে সে যদি বলে কিংবা একটা বাঙালিকে যদি বলে, সেটা আমাদের কাছে অতটাও বোধগম্য হবে না। কারণ বরফ এবং স্নো বলতে বাঙালি এবং ইংরেজিদের মাঝে একটাই ওয়ার্ড আছে, যার কারণে ওরা যদি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে সেটা আমাদের কাছে সহজেই বোধগম্য হবে না। এরপরে 1956 সালে এডওয়ার্ড সাপিরের স্টুডেন্ট এবং পরবর্তীকালে ইনি ওনার কলিগ হয়। ইনার নাম হচ্ছে বেঞ্জামিন ওরফ। ইনি বলেন যে স্যার দেখেন, আপনি যেটা বলছেন সেইটা এমনটাও না, আসলে বিষয়টা হচ্ছে এই রকম। তার তথ্যে তিনি বলে যে দ্য পিপল হু স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ পারসিভ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড কোয়াইট ডিফারেন্টলি ফ্রম ওয়ান অ্যানাদার। উনি বলছে যে আপনি যেটা বলতেছেন যে আমাদের চিন্তা চেতনাকে নির্দিষ্ট করে দেয় আমাদের ভাষা, বিষয়টা এই রকম না। বিষয়টা হচ্ছে এই রকম, যারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে তারা ভিন্ন ভিন্নভাবে পৃথিবীকে দেখে এবং তারা পারসিভ করে, জিনিসগুলো ভিন্ন ভিন্নভাবে পারসিভ করে বা গ্রহণ করে। মানে এডওয়ার্ড সাপির বলছিল যে আমাদের যেটা ভাষা, আমরা শুধুমাত্র আমাদের ভাষা কেন্দ্রিক জিনিসগুলাই চিন্তা ভাবনা করতে পারবো, এর বাইরে আমরা চিন্তা ভাবনা করতে পারবো না। কারণ বেঞ্জামিন ওরফ এসে বললো যে স্যার এরকম বিষয়টা না, বিষয়টা হচ্ছে এইরকম যে আমাদের ভাষা ডিফারেন্ট যেরকম, ঠিক সেরকম আমাদের বিষয়গুলো পারসিভ করা বা গ্রহণ করা এবং সেগুলো নিয়ে চিন্তা চেতনার বিষয়টাও ভিন্ন। এমনটা না যে আমরা ওই জিনিসগুলো নিয়ে চিন্তাই করতে পারবো না। তো এই দ্য সাপির ওরফ হাইপোথেসিস সম্পর্কে এখন জানি। এই দুটা যে সাপির এবং ওরফ দুইজনের যে হাইপোথেসিস, এই দুইটা হাইপোথেসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দ্য স্ট্রং ভার্সন, আচ্ছা, একটা স্ট্রং ভার্সন এবং একটা হচ্ছে উইক ভার্সন। হ্যাঁ, এখন এই স্ট্রং বা উইক ভার্সন কিন্তু গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে স্ট্রং অথবা উইক নামকরণ করা হয়নি। এদের স্ট্রং বা উইক নামকরণ করা হয় যে এদের থিওরির যে নেচার, থিওরির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটার নাম দেওয়া হয় স্ট্রং ভার্সন, একটার নাম দেওয়া হয় উইক ভার্সন। এখন আমরা দেখি স্ট্রং ভার্সনে কি বলছে। স্ট্রং ভার্সনটা অ্যাকচুয়ালি এডওয়ার্ড সাপির যে তার তথ্য দেয় বা তার থিওরি দেয়, সেই তত্ত্বটাকে বলা হয় স্ট্রং ভার্সন। তো আমরা এডওয়ার্ড সাপিরের তত্ত্বে বা থিওরিতে দেখছিলাম যে উনি বলে যে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের চিন্তা চেতনাকে নির্দিষ্ট করে দেয়, আমাদের থটকে নির্দিষ্ট করে দেয়, তাহলে নির্দিষ্ট বা ডিটারমাইন করে দেয়। তাহলে এই যে উনি বলে যে ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স থটস, তাহলে এই যে ডিটারমাইন্স, এই জন্য এইকে বলা হয়, এই স্ট্রং ভার্সনের আরেকটা নাম দেওয়া হয় লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম। কারণ এইখানে আমাদের চিন্তা চেতনাকে উনি নির্দিষ্ট করে বলে যে আমাদের চিন্তা চেতনা একবারে ল্যাঙ্গুয়েজ নির্দিষ্ট করে দেয়, এই জন্য দ্য স্ট্রং ভার্সনের আরেকটা নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিটারমিনিজম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ডিটারমিনিজমের আরেকটা বৈশিষ্ট্য দেখি, লিঙ্গুইস্টিক স্ট্রাকচার ডিটারমাইন্স কগনিটিভ স্ট্রাকচার। এখন বলছে যে লিঙ্গুইস্টিক যে স্ট্রাকচার আছে, আমাদের ভাষাগত যে গঠন, সেই গঠনটাই আমাদের কগনিটিভ স্ট্রাকচার বা আমাদের যে জ্ঞানের ভাণ্ডার আছে সেইটাই নির্দিষ্ট করে দেয়। মানে প্রথম বিষয় হচ্ছে আমাদের চিন্তা চেতনা তো নির্দিষ্ট করে দেয়, এমনকি এডওয়ার্ড সাপিরের মতে যে বলছে আমাদের ভাষার গাঠনিক জিনিস আর আমাদের জ্ঞানের গাঠনিক জিনিস এইটাও কি করে, নির্দিষ্ট করে দেয়। ভাষা আমাদের জ্ঞানের গাঠনিক জিনিস নির্দিষ্ট করে দেয় বা ডিটারমাইন করে দেয়। এরপরে যে আরেকটা যেটা আছে দ্য উইক ভার্সন, উইক ভার্সনের আরেকটা নাম হচ্ছে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। তো বেঞ্জামিন ওরফ যেটা দেয় সেটাকে অ্যাকচুয়ালি আমরা উইক ভার্সন বলি। স্পিকার অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ পারসিভ অ্যান্ড এক্সপেরিয়েন্স দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি, ঠিক যেটা বেঞ্জামিন ওরফ বলছে তার থিওরিতে, যে বলছে যে বিষয়টা এরকম না যে আমাদের থট নির্দিষ্ট করে দেয় বা ডিটারমাইন করে দেয়। বিষয়টা হচ্ছে আমরা ভিন্ন ভাষায় কথা বলি, সেই জন্য আমরা বিষয়গুলোকে ভিন্নভাবে গ্রহণ করি, পারসিভ করি এবং সেই বিষয়গুলোকে ভিন্নভাবে এক্সপিরিয়েন্স করি। এটাই বলছে দ্য স্পিকার অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ পারসিভ অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স অ্যাফেক্ট আওয়ার ডেইলি অটোমেটিক থিঙ্কিং। এমন বলছে যে না, বিষয়টা এইরকম না যে আমাদের থিঙ্কিং ডিটারমাইন করে দেয়, এটা জাস্ট এফেক্ট করে বা ইনফ্লুয়েন্স করে, আমাদের থিঙ্কিংকে ইনফ্লুয়েন্স করে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ডিটারমাইন করে না। এটা বলছে বেঞ্জামিন ওরফ। এই যে দুইটা থিওরি হয়ে গেল না, একটা লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। এখন এই যে দুইজন ব্যক্তি তাদের থিওরি দিল, একটা ডিটারমিনিজম একটা রিলেটিভিটি। এখন এদের পক্ষে এবং এদের বিপক্ষে কিছু লোক বা কিছু ভাষাবিজ্ঞানী তাদের নিজস্ব যুক্তি দেখিয়েছে। এখন আমরা কয়েকটা আরেকটু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। এখন আমরা লিঙ্গুইস্টিক ডিটারমিনিজমের কিছু সপক্ষে কিছু যুক্তি দেখব। মানে এডওয়ার্ড সাপির তার যে তত্ত্বে বলছিল,
যে ল্যাঙ্গুয়েজ আসলে আমাদের থটকে ডিটারমাইন করে দেয়, সেটার পক্ষে কিছু যুক্তি দেখায়। প্রথমে হচ্ছে পিটার গর্ডন বলে যে এই যে পিরাহা নামে একটা ট্রিপস বা উপজাতি আছে। এখন এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পিরাহা নামে এই উপজাতিরা, এরা হচ্ছে পিরাহা উপজাতি। তো এই উপজাতির ভাষার মধ্যে যে নাম্বার ওয়ার্ড আছে, সেই যা কাউন্টিং নাম্বার ওয়ার্ড যেগুলো আছে, আমরা যেমন 1 2 3 4 বলি, এভাবে চলতেই থাকে আমাদের। তো ওদের ভাষার মধ্যে কাউন্ট করার জন্য শুধুমাত্র 3টা ওয়ার্ড থাকে, একটা হচ্ছে 1, একটা 2 আর একটা হচ্ছে মেনি। তো এই পিটার গর্ডন বলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিরাহা ট্রিবস কন্টেন্টস অনলি 3 কাউন্টিং ওয়ার্ডস 1 2 অ্যান্ড মেনি। এই পিরাহা ট্রিপসে ওদের যে ভাষা আছে শুধুমাত্র 3টা কাউন্টিং নাম্বার আছে, একটা হচ্ছে 1 2 একটা কি মেনি। হি শোজ থ্রু আ সিরিজ অফ এক্সপেরিমেন্ট দ্যাট পিপল অফ পিরাহা ট্রিবস হ্যাভ ডিফিকাল্টি রিকাউন্টিং নাম্বারস। এই পিটার গর্ডন দেখায় যে পিরাহা ট্রিপস বা পিরাহা উপজাতি যারা আছে তাদের একটা ডিফিকাল্টি হয় কি করতে, রিকাউন্টিং নাম্বার গণনা করতে। হায়ার দেন 3 মানে 3-এর বেশি কোনো নাম্বার গণনা করতে তাদের একটা ডিফিকাল্টি দেখা যায়। The result shows that people of Piraha cannot accurately tell the difference between 4 and 5 objects. যার ফলে কি হয় যে পিরাহার জনগোষ্ঠীরা আছে এরা শুধুমাত্র খুব সুন্দরভাবে বোঝাইতে পারে না 4 এবং 5-এর মধ্যে যে পার্থক্য সেটা সুন্দরভাবে বোঝাইতে পারে না। দ্য ট্রিপস ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স ইটস পিপল থটস। এই জন্য পিটার গর্ডন বলছে যে দেখেন, এই যে যেহেতু বুঝাইতে পারতেছে না, তার মানে এদের চিন্তা চেতনাটা কি করছে, ডিটারমাইন্স করে দিছে কি তাদের ল্যাঙ্গুয়েজ। এটা বলে পিটার গর্ডন। এখন এই লিঙ্গুইস্টিক ডিটারমিনিজমের উপর আরও একজন ভাষাবিজ্ঞানী তার যুক্তি দেখায়। মনি নামে এক ভাষাবিজ্ঞানী তার যুক্তি দেখিয়ে বলে যে ধরো এই ছেলেটাকে টয়লেটে যেতে হবে। এখন টয়লেটে একটা পাবলিক টয়লেটের সামনে সে গিয়ে দেখলো বাথরুম বা টয়লেট ইজ আউট অফ ওয়াটার বা আউট অফ ইউজ। এর মানে এটা দেখার পর সে কি বুঝতে পারবে যে টয়লেটটা ইউজ করার মতো না বা টয়লেটটা এখন ইউজ করা যাবে না। যার ফলে এ কি করবে যে আচ্ছা, যে টয়লেটে যেতে চাচ্ছিল সে তার ডিসিশন চেঞ্জ করবে যে না, এখানে আমি যাব না, তাহলে আমাকে আলাদা কোনো একটা অপশন খুঁজে নিতে হবে। তাহলে এই যে একটা এইখানে সাইন অথবা এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা কি করলো যে এই ছেলেটার থটকে কি করলো, নিয়ন্ত্রণ করলো না, এই থটকে ডিটারমাইন করে দিল। এটার জন্যই মনি বলে আ বয় ওয়ান্ট টু ইউজ দ্য টয়লেট। একটা বালক কি টয়লেট ইউজ করতে চায়। হি দেন নোটিস দ্য সাইন অন দ্য পাবলিক টয়লেট ডোর আউট অফ ইউজ। সে তখন কি করতে পারলো, পাবলিক টয়লেট ডোরে একটা সাইন দেখতে পেলো যেখানে লেখা আছে আউট অফ ইউজ। দিস সাইন উইল ইনফ্লুয়েন্স হিজ ডিসিশন। আর এই সাইনটা তার ডিসিশনকে ইনফ্লুয়েন্স করবে। সো হি ওন্ট ওপেন দ্য ডোর। সেজন্য কি সে দরজাটা খুলবে না। দ্য রেজাল্ট ইজ দ্যাট দ্য সাইন হ্যাংড অন দ্য টয়লেট ডোর ইনফ্লুয়েন্স দ্য বেসিক ডিসিশন দ্যাট ইজ হিজ থট। এটা কি করলো, তার যে চিন্তা চেতনা আছে সেটাকে কি করলো, সেটাকে ইনফ্লুয়েন্স করলো এবং ডিটারমাইন করে দিল। আচ্ছা, এরপরে আমরা দেখব লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, যেখানে বেঞ্জামিন ওর্ফ বলছে যে না, আমাদের চিন্তা চেতনাকে ডিটারমাইন করে দেয় না, জাস্ট আমরা ভিন্ন ভিন্নভাবে জিনিসগুলোকে দেখি। এটার পক্ষে কিছু ভাষাবিজ্ঞানী তাদের নিজস্ব যুক্তি দেখিয়েছে। প্রথমে লেনবার্গ এবং রবার্টস তাদের যুক্তি দেখায় যে জুনি নামে একটা উপজাতি আছে। এই যে জুনি উপজাতি আমরা দেখতে পাচ্ছি, জুনি নামে একটা উপজাতি আছে। সেই উপজাতিদের মতে ইয়েলো এবং অরেঞ্জ, হলুদ এবং কমলা রঙকে বোঝানোর জন্য আলাদা কোনো ওয়ার্ড নাই। তো ওরা এই হলুদ এবং অরেঞ্জ বোঝাইতে একটা ওয়ার্ড ইউজ করে। তো লিনবার্গ এবং রবার্ট বলে ইন জুনি ওয়ান ওয়ার্ড ইজ ইউজ টু রেফার টু দ্য ইয়েলো অরেঞ্জ স্পেকট্রাম। মানে হলুদ এবং কমলা রঙকে বোঝাতে, একটা রঙের বর্ণালীকে বোঝাতে একটা ওয়ার্ড ব্যবহার করে জুনি উপজাতিরা। ফর ইংলিশ স্পিকার দে ইউজ টু ওয়ার্ড টু রেফার দ্য ইচ কালার ইন্ডিপেন্ডেন্টলি। কিন্তু ইংলিশ স্পিকাররা কি করে, এই দুইটা ওয়ার্ডকে বোঝাইতে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড ব্যবহার করে। ডিফারেন্স ইন কোডাবিলিটি লিডস টু ডিফারেন্স ইন দ্য কালার পারসেপশন। এই যে কোডাবিলিটি বা শব্দ চয়নের একটা ডিফারেন্স দেখতে পাই আমরা,
এইটা কি করে দেয়, আমাদের কালার পারসেপশন সেটা আমাদের ডিফারেন্ট করে দেয়। বলছে এটাই যে আমাদের বিষয়টাকে এরকম না যে আমাদের চিন্তা চেতনাকে নির্দিষ্ট বা ডিটারমাইন করে দেয়, এরকম না, জাস্ট আমরা বিষয়টাকে ডিফারেন্টভাবে দেখতেছি। এরপরে লিঙ্গুইস্টিক রিলেটিভিটির পক্ষে যুক্তি দেখিয়ে কে এবং কেপটন তাদের যুক্তি দেখায়। তারা বলে যে তারাহুমারা নামে একটা উপজাতি আছে যেখানকার স্পিকার কি বলে, যেখানকার স্পিকার ব্লু এবং গ্রিন, এদের মধ্যে এই ব্লু এবং গ্রিন বোঝাইতে আলাদা কোনো ওয়ার্ড নেই তাদের। তো কে এবং কিপটন বলে তারাহুমারা স্পিকার ডু নট হ্যাভ সেপারেট ওয়ার্ড টু ডিফারেন্সিয়েট বিটুইন ব্লু অ্যান্ড গ্রিন। টার্মস ফর ডিসক্রিমিনেটিং বিটুইন কালার্স এফেক্ট অন দ্য পারসেপশন অফ দোজ কালার। আচ্ছা, বলছে যে এরকমটা না যে তারা ব্লু এবং গ্রিন এই বিষয়গুলো আলাদা করে চিন্তা করতে পারে না, জাস্ট তারা এই বিষয়গুলোকে ডিফারেন্টভাবে পারসিভ করে। তাদের কালার পারসিপশন করার বিষয়টা একটা ইংলিশ স্পিকারের থেকে ভিন্ন। আচ্ছা, পরিশেষে কি হয় তখন, ফর মোর দেন 50 ইয়ার্স, 50 বছরও বেশি সময় ধরে রিসার্চার হ্যাভ ট্রাইড টু ডিজাইন স্টাডিজ দ্যাট উড সাপোর্ট অর রিফিউট দ্য সাপির-ওরফ হাইপোথেসিস। গবেষকরা গবেষণা করে তাদের পড়াশোনা চালায় যে হয় এই সাপির-ওরফ হাইপোথেসিসকে গ্রহণ করবে অথবা সেটাকে রিফিউট করবে। 50 বছর ধরে তারা গবেষণা চালায়। দ্য হাইপোথেসিস বিকাম পপুলার in 1950s following posthumous publication of Orff writing on the subject. তো এই হাইপোথেসিসটা পপুলার হয়ে ওঠে যখন 1950 সালে ওরফ তার রাইটিং পাবলিশ করে। However, after strong criticism of the followers of Noam Chomsky in the following decades, the hypothesis loses its ground greatly, and now most of the linguistics consider the theory only as a weaker version of the original. এরপর যখন নোয়াম চমস্কি আসলো তখন তার ফলোয়ার্সরা সাপির-ওরফ হাইপোথেসিসকে ব্যাপক মাত্রায় ক্রিটিসাইজ করে এবং নোয়াম চমস্কি যখন তত্ত্ব প্রদান করে যেমন ল্যাড এবং ইউনিভার্সাল গ্রামার নিয়ে, তখন কিন্তু এই যে সাপির-ওরফ হাইপোথেসিসটা প্রায় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু তখন মোস্ট অফ দ্য মানুষের কাছে যে উইকার ভার্সন আছে, মানে বেঞ্জামিন ওরফ যেই তত্ত্বটা প্রকাশ করছিল, বেঞ্জামিন ওরফ যেই থিওরিটা দিছিল, সেটা গ্রহণযোগ্যতা পায় বা সেটা আর কি থেকে যায় মানুষদের কাছে। কিন্তু সাপিরের যে তত্ত্ব আছে, সাপিরের যে থিওরিটা আছে, সেটা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যায়, সেটা তার মর্যাদা হারায়। দ্যাট ল্যাঙ্গুয়েজ ক্যান হ্যাভ সাম লিটল এফেক্ট অন থট। এই যে কোনটা, যে আমি বললাম যে বেঞ্জামিনের তত্ত্বটা বা বেঞ্জামিনের থিওরিটা প্রাধান্য পায় ওদের কাছে, মানুষের কাছে। এই যে বেঞ্জামিনের তত্ত্ব কি বলছে, যে ল্যাঙ্গুয়েজটা জাস্ট আমাদের ভাষাকে ইনফ্লুয়েন্স করে এবং সেটার কি একটা ইফেক্ট আছে, আমাদের চিন্তার মধ্যে একটা ইফেক্ট আছে, এটাই পরবর্তীতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। তো এটাই ছিল সাপির-ওরফ হাইপোথেসিস।